এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানিদের প্রশংসা ট্রাম্পের, আমের চালান ফেরত যুক্তরাষ্ট্র থেকে চূড়ান্ত বিব্রত মোদী সরকার। যুক্তরাষ্ট্রে ভারতীয় ট্রাভেল এজেন্সির উপর নিষেধাজ্ঞা, ভারতের বিরুদ্ধে আসছে পাকিস্তানে মোন্ডা ড্যাম নির্মাণ জোরদার চীনের। ট্রাম্প পুতিন 2 ঘন্টা ফোনালাপ, ফলাফল শূন্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানিদের প্রশংসা করে বলেছেন, তারা চমৎকার মানুষ, দারুণ সব জিনিস বানায় পাকিস্তানের মানুষ, তারা খুবই মেধাবী, তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য ভবিষ্যতে বৃদ্ধি পাবে, তাদের সাথে আমার কথা হয়েছে। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের বিষয়ে এই কথা বলেন ট্রাম্প। একই সাক্ষাৎকারে তিনি ভারতের কঠোর সমালোচনা করে বলেন, তাদের সাথে আমাদের ব্যবসা করা খুবই কঠিন। বিশ্বের মধ্যে ভারতই আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করে রেখেছে, যাতে সে দেশে আমাদের পণ্য প্রবেশ করতে না পারে। এখন তারা তাদের 100% শুল্ক কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ভারত পাকিস্তান সম্প্রতি বিপজ্জনক পারমাণবিক যুদ্ধের খুব কাছাকাছি চলে গিয়েছিল। অপরদিকে ট্রাম্প যখন পাকিস্তানিদের প্রশংসা করে তাদের সাথে বাণিজ্য বৃদ্ধির কথা বলছেন, তখন সোমবার যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে ভারতীয় আমের কমপক্ষে 15টি চালান। ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত এসব আম দেশটিতে প্রবেশ করতে দেয়নি মার্কিন অথরিটি। যুক্তরাষ্ট্রের রপ্তানির আগে আমগুলো যথাযথভাবে পরীক্ষা না করায় যুক্তরাষ্ট্র 2টি শর্ত দিয়েছে ভারতীয় রপ্তানিকারকদের। আমগুলোকে হয় তাদেরকে পরিবহন খরচ দিয়ে আবারও ভারতে নিয়ে যেতে হবে, অথবা তা যুক্তরাষ্ট্রেই নষ্ট করে ফেলতে হবে। আমগুলো আবারও ভারতে আনা ব্যয়বহুল হওয়ায় এবং পচনশীল হওয়ায় ভারতীয় ব্যবসায়ীরা তা যুক্তরাষ্ট্রে নষ্ট করার সিদ্ধান্ত নেয়। আম রপ্তানির ভরা মৌসুমে যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থানে চরম বিপাকে পড়েছে ভারতের আম রপ্তানিকারকরা। অপরদিকে পাকিস্তানিদের ডোনাল্ড ট্রাম্প প্রশংসা করায় বর্তমানে তীব্র গাত্রদাহ সৃষ্টি হয়েছে মোদী প্রশাসন সহ ভারতীয়দের মধ্যে। ভারতের বিরুদ্ধে কঠোর এক পদক্ষেপ নিতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কংগ্রেসের নতুন একটি বিল পাশ করতে যাচ্ছে, যেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় নাগরিকদের দেশে টাকা পাঠাতে হলে এখন থেকে সবাইকে শতকরা 5% ট্যাক্স দিতে হবে। যুক্তরাষ্ট্রে বাস করে কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নেই এমন সব ভারতীয়দের এই আইনের আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্রে বসে উপার্জন করে যে কোনো পরিমাণ টাকা তারা ভারতে পাঠাতে চাইলে তাদের উপর শতকরা 5% কর দিতে হবে। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক আদেশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যত ভারতীয় ট্রাভেল এজেন্সি আছে তাদের সবার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তারা, কারণ তারা ভারত থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে লোকজন আনার কাজের সঙ্গে জড়িত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুজ সোমবার বলেছেন, যুক্তরাষ্ট্রে ভারতীয় ট্রাভেল এজেন্সির মালিক ও স্টাফরা ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়বে। ট্যামি বলেন, তাদের কাছে তথ্য রয়েছে যুক্তরাষ্ট্রে ভারতীয় ট্রাভেল এজেন্সিগুলো অবৈধ ইমিগ্রেশনের সাথে জড়িত। আমরা তাদের স্মাগলিং বন্ধ করে দেব। ভারতে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে সম্প্রতি একের পর এক নোটিশ দিয়ে বলা হয়েছে, যারা ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে যাচ্ছে তারা যেন ভিসার মেয়াদ পার হওয়ার পর আর যুক্তরাষ্ট্রে বসে না থাকে। ভারতে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভারতীয় বিভিন্ন ট্রাভেল এজেন্সি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে ভারতীয়দের নেয়ার কাজের সঙ্গে জড়িত। ভারতের বিরুদ্ধে একের পর এক ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বর্তমানে মোদী সরকার চরম বিপদে পড়েছে। ট্রাম্পকে মোদীর বিশিষ্ট বন্ধু হিসেবে মনে করা হতো। ট্রাম্পের বিজয়ে ভারতে উৎসবের আমেজ তৈরি হয়েছিল, কিন্তু ক্ষমতার চেয়ারে বসার পরই ভারতের সাথে শুল্ক যুদ্ধ এবং শিকল বেঁধে অবৈধ ভারতীয়দের দেশে ফেরত পাঠানো সহ একের পর এক ভারতের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানে বিব্রত অবস্থায় পড়েছে মোদী সরকার। 10 মে থেকে ভারত পাকিস্তানের মধ্যে কার্যকর হওয়া যুদ্ধবিরতি নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের কোনো কৃতিত্ব স্বীকার করছে না। এই নিয়ে ভারতের প্রতি সন্তুষ্ট নয় ট্রাম্প প্রশাসন। ভারত পাকিস্তান 2 দেশের মধ্যে সমস্যা নিরসনে তৃতীয় কোনো দেশের প্রবেশ ভালো চোখে দেখে না ভারত। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বন্ধ হয়েছে যুদ্ধ। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যুদ্ধবিরতির খবর। তাছাড়া কাশ্মীর সমস্যার সমাধানেও প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। পাকিস্তান ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানালেও নীরব ভারত। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দেয়নি, অথচ যুক্তরাষ্ট্রের CNN সহ প্রভাবশালী গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতের পক্ষ থেকেই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করা হয়েছিল যুক্তরাষ্ট্রের কাছে। কিন্তু এই সত্য ভারতের গোপন করার চেষ্টাকে ভালো চোখে দেখছে না হোয়াইট হাউস। তারা বুঝতে পেরেছে, ভারত কেবল তাদের নিজেদের স্বার্থকে যুক্তরাষ্ট্র, রাশিয়ার সহ অন্যদের ব্যবহার করতে চায়। এশিয়ার এই বিষয়ে তারাই হতে চায় এখানকার নেতা, এবং ভারত চায় তারা এখানে যা চাইবে তাতে যেন সমর্থন দেয় যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকদের মতে ভারতের এই ধরনের নীতির প্রতি আর কোনো সম্মান নেই হোয়াইট হাউসের। পাকিস্তানের কাছে শোচনীয় পরাজয়ের পর তারা আর ভারতকে তোয়াজ করতে রাজি নয়। তারা বুঝতে পেরেছে চীনের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ভারতকে দিয়ে তেমন কোনো কাজ হবে না। কিন্তু চীনের বিরুদ্ধে এই অঞ্চলে ভারত যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে অনেক দিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছে। ভারত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে S-400 মিসাইল সিস্টেম আমদানি করেছে, কিন্তু যুক্তরাষ্ট্র এজন্য ভারতের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। অথচ একই কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। একইভাবে ইউক্রেন যুদ্ধের সময় ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল আমদানি করে, কিন্তু এই কারণেও যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকে। ট্রাম্প হোয়াইট হাউসে ক্ষমতা গ্রহণের পর রাতারাতি বদলে গেছে ভারতের প্রতি যুক্তরাষ্ট্রের নমনীয় নীতি। ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপ এবং শেকল বেঁধে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর ঘটনা সহ বিভিন্নভাবে ভারতীয়দের প্রতি কঠোর বার্তা দিয়েছে ট্রাম্প প্রশাসন। তাছাড়া ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটন সফর থেকে একেবারে শূন্য হাতে ফেরেন। সিন্ধু নদীর পানি চুক্তি ভারত স্থগিত করার পর চীন পাকিস্তানে ত্বরান্বিত করেছে মুন্ডা ড্যাম নির্মাণের কাজ। পাকিস্তানের নির্মাণাধীন মুন্ডা ড্যাম হিমালয় থেকে নেমে আসা সোয়াত নদীর উপর নির্মাণ করছে চীন। এই ড্যাম থেকে দৈনিক 800 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ছাড়া পেশোয়ারে দৈনিক 30 কোটি গ্যালন পানি সরবরাহ করা হবে। এছাড়া সেচ এবং বন্যা নিয়ন্ত্রণেও ব্যবহার করা হবে এই ড্যাম। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর প্রকল্পের আওতায় চীনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন 19 সাল থেকে নির্মাণ করছে এই ড্যাম। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভ এবং সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, সিন্ধু নদীর পানি ভারত স্থগিত করার পর চীন দ্রুততার সাথে এগিয়ে নিচ্ছে মুন্ডা ড্যাম নির্মাণ কাজ। 2026 সালের শেষে অথবা 27 সালের শুরুতে শেষ হতে পারে এই কাজ। পাকিস্তানের মুন্ডা ড্যাম বিশ্বের 5ম উঁচু ড্যাম। চীন পাকিস্তান দিয়ামের ওয়াজা নামক আরও একটি ড্যাম নির্মাণ করছে, যা পাকিস্তানের 3 গর্জেস ড্যাম নামে পরিচিত। চীনের হুবে প্রদেশে নির্মিত 3 গর্জেস ড্যাম বিশ্বের সবচেয়ে বড় পানি বিদ্যুৎ প্রকল্প। $31 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই ড্যামের দৈনিক সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 22,500 মেগাওয়াট। এদিকে পাকিস্তানের আর্মির পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তান সংলগ্ন খাইবার পাখতুনখোয়া অঞ্চলে 12 সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তারা ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী। পাকিস্তান আর্মির জনসংযোগ বিভাগ ISPR জানায়, 17 মে ওয়াজিরিস্তান জেলায় পাকিস্তান নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় সন্ত্রাসীরা। ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে সোমবার দীর্ঘ 2 ঘণ্টা ব্যাপী টেলিফোন আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। কিন্তু যুদ্ধ বন্ধের বিষয়ে দুই নেতার কেউই নির্দিষ্ট কোনো ফলাফল প্রকাশ করতে পারেননি। CNN এর একটি খবরের শিরোনাম করা হয়েছে, পুতিন বুঝিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্পকে তার খুব সামান্যই প্রয়োজন আছে। টেলিফোন আলাপের পর ট্রাম্প অবশ্য বলেছেন দ্রুতই যুদ্ধবিরতি কার্যকর হবে, কিন্তু তার এই কথায় এখন আর আস্থা নেই অনেকের, কারণ অনেকদিন ধরেই তিনি একই কথা বলে আসছেন। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের উচিত হয়নি এই যুদ্ধে জড়ানো। এটি ইউরোপের যুদ্ধ এবং ইউরোপেই সীমাবদ্ধ রাখা উচিত ছিল। এটি আমাদের যুদ্ধ নয়, আমারও যুদ্ধ নয়। এখানে আমাদের কোনো সেনা নেই, কিন্তু আমাদের অফুরন্ত অর্থ আর অস্ত্র খরচ হয়েছে এই যুদ্ধের পেছনে। ইউরোপের যুদ্ধে আমাদের আগের পাগল সরকার অর্থ ঢেলেছে কোনো বাজ বিচার ছাড়া। আমাদের উচিত ছিল এই যুদ্ধ সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়া। যুদ্ধটা ইউরোপের, কিন্তু তারা এই যুদ্ধের পেছনে যত না অর্থ খরচ করেছে তার চেয়ে কয়েক গুণ বেশি অর্থ ঢেলেছে আমাদের আগের উন্মাদ প্রশাসন। এটা কোনো মানে হয় না। ট্রাম্প বলেন, আমি জানি প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে চান, সেজন্য আমি তার সাথে কথা বলেছি এবং যুদ্ধ বন্ধের চেষ্টা করছি। আমি যদি জানতাম তিনি এই যুদ্ধ থেকে বের হয়ে আসতে চান না, তাহলে আমি তার সাথে কথা বলতাম না। টেলিফোন আলাপের পর প্রেসিডেন্ট পুতিনও সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেছেন। আমাদের মধ্যে আন্তরিক এবং গঠনমূলক আলোচনা হয়েছে বলে তিনি জানান, কিন্তু যুদ্ধবিরতি বিষয়ে নির্দিষ্ট করে কথা বলেননি তিনি। আপনি কি ওয়ান্টেড সন্ত্রাসী থেকে কূটনৈতিক অংশীদার হতে চান? আমাদের বিশেষ সোনালী চক্র প্যাকেজের মাধ্যমে স্বল্পতম সময়ের মধ্যে গতকালের শত্রুদেরকে আজকের বন্ধুতে পরিণত করুন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আর শামের প্রাক্তন নেতা এবং সিরিয়ার বর্তমান সরকারের প্রধান আল জুলানি আশ্চর্যজনক চক্রের মাধ্যমে ওয়ান্টেড সন্ত্রাসী থেকে পশ্চিমা বিশ্বের একজন কূটনৈতিক অংশীদারে পরিবর্তিত হয়ে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন। ওই বৈঠকে তিনি মোহাম্মদ বিন সালমানের পাশে দাঁড়িয়েছিলেন, যিনি কদিন আগেও সৌদি সাংবাদিক জামাল খাশোগির খুনি হিসেবে আমেরিকার টার্গেটে ছিলেন। ট্রাম্পের কথা তো বলারই অপেক্ষা রাখে না। হ্যাঁ,
তারা তিনজনই দাঁড়ালেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে হাসলেন। জিলানির জিহাদি কর্মকাণ্ডের দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি ছিলেন আল কায়েদার প্রাক্তন সদস্য, আন-নুসরা ফ্রন্ট এবং হায়াত তাহরির আর শামের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে সাম্প্রতিক মাসগুলোতে তিনি তার চরমপন্থী অতীত থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করেছেন। স্যুট, টাই, কোট পরে বাস্কেটবল খেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তার মধ্যপন্থী এবং গ্রহণযোগ্য একটি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করেছেন। কিন্তু দৃশ্যত এগুলো যথেষ্ট ছিল না, যে কারণে সাম্প্রতিক বৈঠকে জিলানি ইসরায়েল সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করা এবং সিরিয়ায় বসবাসকারী ফিলিস্তিনিদেরকে ইসরায়েলের কাছে হস্তান্তরের সহযোগিতা করার মতো প্রস্তাবগুলো তুলে ধরেন। ইসরায়েল দখলকৃত অঞ্চলগুলোর কথাও নিশ্চয়ই উপেক্ষা করেছেন। সেই সাথে ট্রাম্পের লাভজনক ব্যবসার স্বার্থে সিরিয়ার তেল নিলামে বিক্রি করেছেন এবং অবশ্যই ইরাক, লেবানন, জর্দান এবং মিশরের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ খুলে দিয়েছেন। বিনিময়ে জিলানি একটি বড় প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন, সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। কিন্তু প্রশ্ন হলো, এই প্রতিশ্রুতিগুলো কি বাস্তব এবং টেকসই? ইতিহাস সাক্ষ্য দেয় যে আঞ্চলিক যেসব নেতা পশ্চিমাদের প্রতিশ্রুতিতে আস্থা রেখেছিলেন তাদের প্রায় সবাইকে চড়া মূল্য দিতে হয়েছে। লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি পশ্চিমাদের সহযোগিতার আশায় তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করেছিলেন। ত্যাগ করার পরই নেটোর সামরিক হস্তক্ষেপের মাধ্যমে তিনি উৎখাত হন এবং দুঃখজনকভাবে নিহত হন। ইরাকের নেতা সাদ্দাম হোসেনও পশ্চিমা সমর্থনের আশায় ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ইরাক মার্কিন যুক্তরাষ্ট্রের দখলে আসার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এদিকে একমাত্র সত্যিকারের সুখী খেলোয়াড় যে সকল সুবিধা নগদে হাতে পেয়েছে সে হলো ইসরায়েল। কেন? কারণ সিরিয়ায় অস্থিরতার সুযোগে তারা সিরিয়ার আরো ভূখণ্ড দখল করেছে এবং সিরিয়ার অবকাঠামোর উপর অসংখ্য হামলা চালিয়ে দেশটিকে প্রায় ধ্বংস করে দিয়েছে। বাস্তবতা হলো, ইসরায়েলের জন্য জুলানি হোক কিংবা আহমদ আশ-শারি হোক, তাতে কিছুই যায় আসে না, কোনো পার্থক্য নেই তাতে। সিরিয়ার বিশৃঙ্খলা হলো তাদের এগিয়ে যাওয়ার সুযোগ। ইসরায়েলি বিমানবন্দরে ফ্লাইট চালু করলে হবে ভয়াবহ পরিণতি, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি। আকাশে ওড়ার আগে 10 বার ভাবতে হবে ইসরায়েলিদের, কারণ ইসরায়েলের আকাশও এখন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দখলে। বিস্মিত বিশ্ব যখন গাজার ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে, ইয়েমেনিরা তখন আকাশ সমুদ্র জুড়ে ইসরায়েলকে টার্গেট করছে নিখুঁত প্রতিশোধে। ইসরায়েলি বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে একসময় ছিল ভ্রমণের গন্তব্য, এখন তা হয়ে উঠছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিশানা। ইয়েমেনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি যদি সেখানে আবার ফ্লাইট চালু করে তবে তাদের গন্তব্য হয়তো আকাশেই থেমে যেতে পারে। লেবাননের আল মায়াদিন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারির কথা জানানো হয়। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, যেসব কোম্পানি এখনো বেন গুরিয়নে ফ্লাইট চালু করার কথা ভাবছে তাদের উচিত গন্তব্য বদলানো। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সতর্কতার প্রতি গুরুত্ব না দিলে তার ফলাফল হতে পারে ধ্বংসাত্মক। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এটা কেবল একটি বার্তা নয়, এটা একটা বাধ্যতামূলক বাস্তবতা। ইয়েমেনিরা এখন ইসরায়েলের দখলকৃত ভূমিতে এক বিমান অবরোধ আরোপে দৃঢ় প্রতিজ্ঞ। টার্গেট শুধু বেন গুরিয়ন নয়, পুরো দখলদার অঞ্চল। সূত্র জানায়, ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চলছে নিয়মিত এবং ক্রমবর্ধমান তীব্রতায়। তা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সুনির্দিষ্ট কৌশলগত প্রতিশোধ। এই হুঙ্কারে যুক্ত হয়েছে ইয়েমেনের উপতথ্যমন্ত্রী নাসরুদ্দিন আমিরের হুঁশিয়ারি। একদিন আগেই তিনি ঘোষণা দেন, পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই আমরা বেন গুরিয়ন ও অন্যান্য বিমানবন্দরগুলোকে টার্গেট করব। তিনি আরো বলেন, যতক্ষণ গাজায় গণহত্যা চলবে, যতক্ষণ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন থামবে না, ততক্ষণ আমাদের প্রতিরোধ থামবে না। আমরা শুধু শব্দে নয়, বাস্তবে আঘাতে বিশ্বাসী। বিশ্ব যখন মনস্তাত্ত্বিক যুদ্ধ আর কূটনীতির ছায়ায় হেঁটে যাচ্ছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী তখন উড়িয়ে দিচ্ছে এই সব ছায়া। আমাদের মনোবলকে ভাঙা যাবে না, হুমকি দিয়ে থামানো যাবে না, আমরা লড়াই চালিয়ে যাব, একথা বারবার বলছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী।
তারা হুঁশিয়ারি দিয়েছেন বেন গুরিয়নে যেসব বিমান আছে সেগুলো যেন অবিলম্বে সরে পড়ে, বিশেষত বিদেশিদের নিরাপত্তার খাতিরে এখনই দেশত্যাগের পরামর্শ দিয়েছেন। গাজায় যখন ইসরায়েলি বোমা, ইয়েমেনে তখন কৌশলগত সমুদ্র অবরোধ। শুধু আকাশে নয়, লোহিত সাগর ও বাব আল মানদেব চ্যানেল জুড়ে সামরিক নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে, যেন ইসরায়েলে পৌঁছাতে না পারে কোনো অস্ত্র, কোনো রসদ। এই প্রতিরোধ শুধু এক যুদ্ধ নয়, একটি জাতির কণ্ঠস্বর, একটি দেশের সাহস এবং এক বিশাল বৈশ্বিক বার্তা। অবহেলিত ইয়েমেন আজ ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে বলছে, গাজা একা নয়, ফিলিস্তিনের জন্য লড়বে ইয়েমেন, প্রতিটি রক্তবিন্দুর জবাব দেব আমরা। আকাশে আমাদের চোখ, সমুদ্রে আমাদের ছায়া এবং হৃদয়ে আগুন। আবারও কেঁপে উঠল ইসরায়েলের আকাশ, যেন কোনো দুঃস্বপ্নের পুনরাবৃত্তি। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তাদের ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানালো। তেল আবিবের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন, যা কিনা ইসরায়েলের প্রবেশদ্বার, গত কয়েকদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো সেই ক্ষেপণাস্ত্রের ভয়ে স্তব্ধ হয়ে গেল। আকাশ থেকে আসা এক অচেনা ধাতব ঝড়, যা রাডারের চোখ ফাঁকি দিয়ে ভয়ঙ্কর গতিতে ধেয়ে যায় ইসরায়েলি শহরের দিকে। ইসরায়েলের লাখো মানুষ সেই আতঙ্ক নিয়েই ছুটে গিয়েছিল বাংকারের দিকে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বাতিল করা হয় একের পর এক ফ্লাইট। বিমানবন্দরের ভেতরে মানুষের দৌড়াদৌড়িতে বেশ কয়েকজন আহত হন। এই দৃশ্য বুঝিয়ে দেয় কতটা অসহায় হয়ে পড়েছে ইসরায়েল, যাদের আকাশ প্রতিরক্ষা একসময় অপরাজেয় বলে মনে করা হতো। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি করেছে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এতে হয়তো কিছুটা শান্তি ফিরে আসবে, কিন্তু আসল টুইস্টটা এখানে। এই চুক্তিতে যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নিয়েছে, একা ফেলে রেখে গেছে তাদের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে, আর সেই সুযোগটাই নিয়েছে হুথিরা। চুক্তি হওয়ার পর থেকে তারা ইসরায়েলের ওপর হামলা আরো জোরদার করেছে। তাদের ভয়ঙ্কর সব আক্রমণে এখন দিশেহারা নেতানিয়াহুর সরকার। হুথিরা, যাদের একসময় হয়তো দুর্বল প্রতিপক্ষ হিসেবে গণ্য করা হতো, আজ তারা ইসরায়েলের জন্য মূর্তিমান আতঙ্ক। তাদের সামরিক শক্তি ক্রমশ বাড়ছে, আর তার প্রমাণ মিলছে তাদের একের পর এক সফল হামলায়। মঙ্গলবার তারা নিজেরাই নিশ্চিত করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। শুধু তাই নয়, ক্ষেপণাস্ত্রের ভয়ে জেরুজালেম এবং তেল আবিবের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সাধারণ মানুষ ভয়ে দিশেহারা হয়ে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায়। কয়েকদিনের মধ্যে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এটা দ্বিতীয় হামলা। প্রথম হামলার ব্যাপক ক্ষয়ক্ষতির পর থেকেই অনেক বিদেশি বিমান সংস্থা ইসরায়েলে তাদের ফ্লাইট বাতিল করে দিয়েছে। প্রশ্ন হলো, কিভাবে হুথিরা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষার মতো শক্তিশালী বলয় ভেদ করে একের পর এক হামলা চালাচ্ছে? এটা কি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, নাকি হুথিদের অত্যাধুনিক অস্ত্রের অভাবনীয় ক্ষমতা? লোহিত সাগরে গত 1.5 মাসেরও বেশি সময় ধরে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর, যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান। তাদের কাজ ছিল হুথিদের দমন করা, কিন্তু ফল হয়েছে উল্টো। এই সময়ে হুথিদের হামলায় বেশ কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে, এমনকি মার্কিন যুদ্ধ জাহাজগুলো মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। শেষ পর্যন্ত প্রায় $1 বিলিয়ন বেশি ক্ষতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের এই গোষ্ঠীর ওপর হামলা বন্ধের ঘোষণা দেন, কিন্তু এই সিদ্ধান্ত ইসরায়েলকে আরো বিপজ্জনক পরিস্থিতিতে ফেলে দেয়। হুথিরা স্পষ্ট ভাষায় জানিয়েছে, লোহিত সাগরে তারা অন্য কোনো জাহাজে হামলা না করলেও ইসরায়েলের কোনো জলযান তাদের হাত থেকে রেহাই পাবে না। শুধু তাই নয়, তারা ইসরায়েল জুড়ে তাদের হামলা আরও বাড়ানোর হুমকি দিয়েছে। লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো আগে কিছু হামলা ঠেকাতে পারত, কিন্তু এখন সেই সুরক্ষা বলয় আর নেই। নেতানিয়াহুর দেশ সরাসরি হুথিদের ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলের দীর্ঘদিন
প্রতিদিনের কার্যকলাপের বিরুদ্ধে গত 17 মাসে হুথিরা ইসরায়েলে 40টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর এখন যোগ হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং একের পর এক ড্রোন হামলা। হুথিদের এই ক্রমবর্ধমান শক্তি ইসরায়েলের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা প্রমাণ করেছে শুধু সংখ্যা বা আধুনিক অস্ত্র নয়, একটি সুসংগঠিত এবং দৃঢ় প্রতিজ্ঞ গোষ্ঠী যে কোনো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধেও রুখে দাঁড়াতে পারে। লোহিত সাগরের উত্তাল জলরাশিতে হুথিদের হামলা এখন আন্তর্জাতিক শিরোনাম। তাদের হাতে রয়েছে অত্যাধুনিক অস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, কামিকাজে ড্রোন, এমনকি চালকবিহীন জাহাজ ইউএসভি। এই অস্ত্রগুলোর সামনে মার্কিন জাহাজও নিরাপদ নয়। হুথিরা কিভাবে এত শক্তিশালী হলো? তাদের সামরিক সক্ষমতা কেমন? হুথিদের অস্ত্র ভান্ডার কি কি আছে তাদের হাতে? ক্রুজ ক্ষেপণাস্ত্র 80 থেকে 300 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। সায়াদ ও সেজিল মিসাইল তাদের প্রধান হাতিয়ার। ব্যালিস্টিক মিসাইল 300 কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদ করে। দ্রুতগতির এই মিসাইল শনাক্ত করাও কঠিন। কামিকাজে ড্রোন, কাসিফ ড্রোন ও সামাথ যুদ্ধ বিমান, এগুলো সস্তা, সহজলভ্য এবং ধ্বংসাত্মক। চালকবিহীন জাহাজ ইউএসভি পানিতে ভেসে থাকা জাহাজে আঘাত করে ডুবিয়ে দেয়। এটি হুথিদের নতুন সক্ষমতা। হুথিদের হামলার কৌশল, কিভাবে তারা আঘাত হানে? দ্রুত ও নিখুঁত। ব্যালিস্টিক মিসাইল ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দ্রুত গতিতে আঘাত হানে, শনাক্ত করা প্রায় অসম্ভব। ড্রোনের ব্যবহার, কামিকাজে ড্রোন জাহাজের ডেকে আগুন ধরিয়ে দেয়। এটি সস্তা কিন্তু ভয়ানক কার্যকর। ইউএসভির ভয়াবহতা, চালকবিহীন জাহাজ জাহাজের গায়ে ফুটো করে ডুবিয়ে দেয়। এটি হুথিদের নতুন অস্ত্র যা মার্কিন নৌবাহিনীকেও চিন্তিত করেছে। সমুদ্রের ইতিহাসবিদ সাল মার্কো নোগিয়ানো বিবিসিকে বলেন, ব্যালিস্টিক এবং ক্রুজ এই দুই ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ তাদের সাথে বড় যুদ্ধাস্ত্র থাকে এবং আরো বেশি গতিশক্তি থাকে। মার্কো গলিয়ানো বলেন, একমুখী ড্রোনগুলোর সংখ্যায় অসংখ্য, কারণ এগুলো খুবই সস্তা এবং সহজেই ব্যবহার করা যায়, তবে একটু ধীর গতির। এই ড্রোনগুলো ঠিক পানির ওপর জাহাজের ভেসে থাকা জায়গা বরাবর আঘাত করে এবং তা থেকে আগুন ধরে যাওয়াটা হলো সবচেয়ে দুশ্চিন্তা। হুথিদের সাফল্য, কতটা শক্তিশালী তারা? সৌদি আরবের উপর হামলা, 2017 সাল থেকে হুথিরা সৌদি তেল স্থাপনা ও জাহাজে ব্যাপক হামলা চালিয়েছে। লোহিত সাগরে আধিপত্য, গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে হুথিরা লোহিত সাগরে ইসরায়েলি ও মার্কিন জাহাজের চলাচল বন্ধ করে দিয়েছে। মার্কিন জাহাজে হামলা, 2023 সালে জানুয়ারিতে হুথিরা প্রথমবারের মতো চালকবিহীন জাহাজ ব্যবহার করে মার্কিন জাহাজে হামলা চালায়। হুথিদের পেছনে কারা? হুথিরা ইরানের এক্সিস অফ রেজিস্ট্যান্স প্রতিরোধ বলয়ের অংশ। এই জোটে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, গাজায় হামাস। ইরান হুথিদের অস্ত্র, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছে। 2023 সালে যুক্তরাজ্য জাতিসংঘে প্রমাণ উপস্থাপন করেছে যে হুথিদের ক্ষেপণাস্ত্র ইরান থেকে চোরাচালান করা হয়েছে। ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দরে আবারও বোমা হামলা করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তারা দাবি করেছে যে বেন গুরিয়ান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত 2 সপ্তাহের মধ্যে এটি বিমানবন্দরটিতে তাদের দ্বিতীয় আক্রমণ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, শনিবার রাতে তারা বেন গুরিয়ান বিমানবন্দরে 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের দিকে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে। এই ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল জুড়ে বিপদ সংকেত শোনা যায়, যার ফলে লোকজন নিরাপদে আশ্রয় নিতে বাধ্য হয়। গত 7 দিনে বেন গুরিয়ান বিমানবন্দরে এটি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দ্বিতীয় এবং গত 1 মাসে তৃতীয় হামলা। এর আগে 14 মে ইয়েমেনিরা একই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং বিশ্বব্যাপী বিমান সংস্থাগুলোকে তাদের কার্যক্রম বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল। 4 মে তারিখে তাদের একটি ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ান বিমানবন্দরের প্রধান টার্মিনালের কাছে আঘাত হানে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই হামলার কারণ হিসেবে উল্লেখ করেছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং গাজা উপত্যকায় আমাদের ভাইদের বিরুদ্ধে শত্রুদের গণহত্যা প্রতিহত করতেই এই হামলা। তারা আরও দাবি করেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র শাখা একটি উন্নত সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ইসরায়েলের দখলকৃত জাফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্যে পৌঁছেছে। হুথিদের এই ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিমানবন্দরে বিমান চলাচল ও যাত্রী পরিবহন কিছু সময়ের জন্য বন্ধ ছিল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গাজা যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনো ক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত হানল। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী প্রদেশ হোদেইদাতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে হোদেইদা বন্দরে অন্তত 6টি বোমা হামলা হয়েছে, যাতে একজন নিহত ও 35 জন আহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। ইসরায়েল দাবি করেছে যে ইয়েমেনি এই গোষ্ঠীর ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে। অন্যদিকে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে। এটি ইসরায়েলের প্রধান ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার ফলে ইসরায়েলের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। চ্যানেল 12 ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে আরও জানিয়েছে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল, তবে সেটি সফল হয়নি। ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। তারা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট ও পশ্চিমা পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছিল। এর জবাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইয়েমেনে হামলা চালায়। তবে সম্প্রতি লোহিত সাগরে জাহাজের উপর হামলা বন্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আমরা তোমাদের পাশে আছি। ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনের লক্ষ লক্ষ মানুষের এই গর্জন যেন ইসরায়েলের আকাশেও গিয়ে ধাক্কা মারল। অবরুদ্ধ গাজার মানুষ যখন গণহত্যা আর অনাহারের শিকার, তখন তাদের সমর্থনে রাস্তায় নেমে এলো ইয়েমেনের জনতা। গাজার সাথে গণহত্যা ও অনাহার মোকাবেলায় এই স্লোগান শুধু একটি বার্তা নয়, বরং আরব বিশ্বের নীরবতার মুখে এক জ্বলন্ত প্রতিবাদ। 16 মে ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে দেশের আনাচে কানাচে লক্ষ লক্ষ মানুষ মিছিলে সামিল হয়। তাদের একটাই দাবি, গাজার মানুষের প্রতি সংহতি জানানো এবং ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগ্রামের প্রতি নিজেদের অটল সমর্থন ব্যক্ত করা। সানার আল সাবিন স্কয়ার যেন সেদিন জনসমুদ্রে পরিণত হয়েছিল। এই বিশাল সমাবেশ নাখবার বার্ষিকীতে ফিলিস্তিনিদের কাছে এক ঐক্যের বার্তা পৌঁছে দেয়। তারা ঘোষণা করে, তোমাদের ধৈর্যের মাধ্যমে তোমরা নাখবার পুনরাবৃত্তি রোধ করো। এই কথাগুলো যেন শুধু সান্ত্বনা নয়, বরং এক নতুন আশার সঞ্চার করে। বিক্ষোভকারীরা আরো যোগ করে, আমরা তোমাদের সাথে এবং তোমাদের পাশে আছি। নাখবার পুনরাবৃত্তি হবে না। অত্যাচারী সত্তার পতনের মাধ্যমে ঈশ্বরের অনিবার্য প্রতিশ্রুতি পূর্ণ হবে। তাদের কণ্ঠে ছিল দৃঢ় বিশ্বাস আর ইসরায়েলের প্রতি ঘৃণা। সানায় অনুষ্ঠিত এই জনসমুদ্র ফিলিস্তিনিদের অদম্য মনোবলের প্রশংসা করে। তারা বলে, গাজার মানুষের স্থিতিশীলতা ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে এক বিশাল প্রাচীর হয়ে দাঁড়িয়েছে এবং এই অঞ্চলকে আরো বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করছে। এমনকি ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের পাঠানো প্রশংসা বার্তায়ও ইয়েমেনি জনতা গর্ববোধ করেছে। এই অভূতপূর্ব বিক্ষোভের ডাক দিয়েছিল আনসার আল্লাহ নেতা সাইয়েদ আব্দুল মালিক আল হুথি। তার সাপ্তাহিক ভাষণে তিনি গাজার সমর্থনে ইয়েমেন জুড়ে লক্ষ লক্ষ মানুষের মিছিলের আহ্বান জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, গাজার সমর্থনে ইয়েমেনের অবস্থান কখনো টলমল করেনি, বরং সবসময়ই দৃঢ় ছিল এবং থাকবে।
এই গণজমায়েতগুলো ফিলিস্তিনিদের প্রতি আরব ও মুসলিম বিশ্বের মানুষের ধর্মীয়, মানবিক ও নৈতিক দায়িত্বের ওপর জোর দেয়। বিক্ষোভকারীরা মনে করিয়ে দেয়, সময়ের সাথে সাথে এই দায়িত্বগুলো ম্লান হয়ে যেতে পারে না। তারা ফিলিস্তিন ও এর পবিত্র স্থানগুলো রক্ষার জন্য বাস্তব পদক্ষেপ নেয়ার এবং নিজেদের সমস্ত সক্ষমতা কাজে লাগানোর আহ্বান জানায়। তাদের মতে সবচেয়ে সহজলভ্য এবং প্রভাবশালী কাজগুলোর মধ্যে অন্যতম হলো ইসরায়েলি পণ্য বয়কট করা। একদিকে যখন লক্ষ লক্ষ মানুষ গাজার সমর্থনে রাস্তায়, অন্যদিকে ইয়েমেনের সামরিক বাহিনী কিন্তু চুপচাপ বসে নেই। মার্চ মাসে গাজা যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। বৃহস্পতিবার ইয়েমেনি সশস্ত্র বাহিনী YAF অধিকৃত ইয়াফার ইসরায়েলি বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা একে গাজা উপত্যকায় ইসরায়েলি শত্রুদের চালানো গণহত্যার বিরুদ্ধে জবাব বলে উল্লেখ করেছে। YAF মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এই অভিযান সফলভাবে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনকারীকে আশ্রয় কেন্দ্রে ছুটতে হয়েছে এবং প্রায় 1 ঘন্টার জন্য বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও কঠোর ভাষায় জানিয়েছে যে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার ওপর থেকে অবরোধ না সরানো পর্যন্ত তাদের সামরিক কার্যক্রম আরও তীব্র ও বিস্তৃত হবে। বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেয়া এবং লোহিত ও আরব সাগরে নৌ অবরোধ আরোপের মতো পদক্ষেপগুলো এই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত চলতেই থাকবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন ইয়াহিয়া সারি। একদিকে মানবতাবোধের এক বিশাল ঢেউ, অন্যদিকে সামরিক শক্তির প্রদর্শন। ইয়েমেনের এই দ্বিমুখী পদক্ষেপ কি সত্যি গাজার মানুষের কষ্ট লাঘব করতে পারবে? ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসম ব্রিগেডস জানিয়েছে, সোমবার তাদের যোদ্ধারা উত্তর গাজার বেইত লাহিয়ার পশ্চিমে আল আতাত্রা এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর এক জটিল অভিযান পরিচালনা করেছেন। ব্রিগেডসের তরফে জানানো হয়, তারা 2টি শাহবাজ এক্সপ্লোসিভ ডিভাইস এবং একটি ট্যান্ডেম শেল দিয়ে 3টি ইসরায়েলি সামরিক যানকে আঘাত করেন। এরপর অন্য একটি ইসরায়েলি বাহিনীর সঙ্গে প্রচণ্ড মুখোমুখি লড়াইয়ে অবতীর্ণ হন তারা। এই অভিযানে বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা নিহত এবং আহত হন। পরে ইসরায়েলি হেলিকপ্টার এসে হতাহতদের সরিয়ে নেয় বলে জানায় হামাসের সামরিক শাখা। এর আগে সূত্রের বরাতে আল মায়াতিনের সংবাদদাতা জানিয়েছেন, নারীদের পোশাক পরে একটি ইসরায়েলি আন্ডার কাভার ইউনিট উত্তর গাজার খান ইউনিসের সালাহ আল দিন স্ট্রিটের পশ্চিমে ঢুকে ইসরায়েলি বন্দীদের কাছে পৌঁছানোর চেষ্টা করে। সূত্র নিশ্চিত করেছে, ইসরায়েলি সেনাদের এই চেষ্টা ব্যর্থ হয়। এ সময় সেনারা গাজার প্রতিরোধ গোষ্ঠী আল নাসের সালাহ আল দিন ব্রিগেডের কমান্ডার সালাহ আল দিন আহমেদ সারহানকে হত্যা করে এবং তার স্ত্রী ও সন্তানদের অপহরণ করে। ইসরায়েলি প্রধানমন্ত্রী সমগ্র গাজা দখলের ঘোষণা দেওয়ার পর গিডিয়ন্স চ্যারিয়টস শিরোনামে উপত্যকাটিতে বিস্তৃত স্থল হামলা শুরু করেছে ইহুদিবাদী বাহিনী। প্রতিরোধ যোদ্ধারাও মার্কিন মদতপুষ্ট ইসরায়েলি বাহিনীর মোকাবেলা করে চলেছেন। গাজায় ইসরায়েলি হামলার তীব্রতা বাড়ার প্রেক্ষিতে ইসরায়েলের হাইফা বন্দরে নেভাল ব্লকেড আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী। এবার কৌশলগত বন্দরটিকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে বলে জানিয়েছেন তারা। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক আনুষ্ঠানিক বিবৃতিতে সোমবার সব ম্যারিটাইম কোম্পানিকে সতর্ক করে বলেছে, যাদের জাহাজ হাইফায় নোঙর করা হয়েছে অথবা ওই বন্দরে যাবার পথে রয়েছে, তারা যেন এই ঘোষণা এবং ভবিষ্যতের সতর্কতাগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করেন। ইয়েমেনের সামরিক হামলায় এইলাত নামে পরিচিত ইসরায়েলের উম্মে আল রাশাস বন্দর কার্যত অচল হবার পর ইয়েমেনের তরফ থেকে নতুন অবরোধের ঘোষণা এলো। ব্রিগেডিয়ার সারি নিশ্চিত করেন, ইয়েমেনের সামরিক বাহিনী ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধের সমর্থনে আরো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবে না। তিনি বলেন, গাজার উপর আগ্রাসন বন্ধ এবং উপত্যকাটি থেকে অবরোধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েলের উপর হামলা চলতে থাকবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ঘোষণা করেছেন গাজা উপত্যকার পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল। বৃহস্পতিবার থেকে ইসরায়েলি বাহিনী গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টস নামে ভয়ঙ্কর স্থল অভিযান শুরু করেছে। ঠিক এমন সময়ে নেতানিয়াহু এই ঘোষণা দিলেন। এর আগে গাজায় সীমিত পরিমাণে খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি দিয়ে তিনি বলেন, কূটনৈতিক কারণে দুর্ভিক্ষ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসরায়েল 2 মাসেরও বেশি সময় ধরে গাজায় পূর্ণ অবরোধ জারি রেখেছে। তা তুলে নেবার জন্য আন্তর্জাতিক মহল এমনকি যুক্তরাষ্ট্র থেকেও ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। নেতানিয়াহু বলেছেন, ব্যবহারিক ও কূটনৈতিক 2 কারণেই গাজার জনগণকে দুর্ভিক্ষে পড়তে দেওয়া যাবে না। আমাদের মিত্ররাও গণ অনাহারের ছবি সহ্য করবে না। তবে খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি নিয়ে ইসরায়েলি সরকারের মধ্যে চরম দ্বিমত দেখা গেছে। ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির ত্রাণ সরবরাহ পুনরায় শুরু করার বিরোধিতা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জিম্মিরা কোনো মানবিক সহায়তা পাচ্ছে না, তাহলে আমরা এই সহায়তা দেব কেন? ইতামার বলেন, প্রধানমন্ত্রী গুরুতর ভুল করছেন। তার এই সিদ্ধান্তে কোনো সংখ্যাগরিষ্ঠতা নেই। হামাসকে কেবল ধ্বংস করা উচিত, কোনোভাবেই তাদের বাঁচিয়ে রাখার সুযোগ দেওয়া ঠিক হবে না। গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে ইসরায়েলি হামলা জোরদার হবার পর যুক্তরাষ্ট্র সহ তার ঘনিষ্ঠ মিত্র দেশগুলো ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করতে পারে বলে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, ট্রাম্প প্রশাসন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে সতর্ক করেছে, গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ওয়াশিংটন তেল আবিবকে আর সমর্থন দেবে না। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলকে জানিয়েছে, যুদ্ধ শেষ না করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পরিত্যাগ করবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজায় যুদ্ধের অবসান হোক। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিস্তৃত পরিসরে মধ্যপ্রাচ্য সফর করলেও ইসরায়েলে যাননি। এরপর 2 দেশের অবনতিশীল সম্পর্ক নিয়ে বিভিন্ন প্রতিবেদন সামনে আসে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ আরব দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেছিলেন, গাজায় অনেক মানুষ অনাহারে রয়েছে। এদিকে গাজায় যুদ্ধ সম্প্রসারণের বিরোধিতা করে ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। গাজার পরিস্থিতিকে অসহনীয় উল্লেখ করে ইসরায়েলি অভিযান অব্যাহত থাকলে কঠিন প্রতিক্রিয়ার হুমকি দিয়েছে দেশ তিনটি। সোমবার এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়, তবে তারা নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর ব্যবস্থা নেবেন। বিবৃতিতে বলা হয়, গাজার সাধারণ মানুষের জন্য খাদ্য, ঔষধ ও পানি প্রবেশে বাধা দেওয়া স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। পাশাপাশি পশ্চিম তীরের বসতি সম্প্রসারণেরও বিরোধিতা করেন তারা। দেশগুলো বলেছে, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, গাজার মানবিক পরিস্থিতি এখন অসহনীয়। তিনি দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা তুলে ধরে জানান, 18 জুন নিউ ইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে বিষয়টি প্রাধান্য পাবে। ফ্রান্স ও সৌদি আরব এই সম্মেলনে সভাপতিত্ব করবে। ইসরায়েল গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেবার মতো পদক্ষেপ নিলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে বলে আবার জানিয়েছেন সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড। ইসরায়েলকে তিনি গাজায় মানবিক সহায়তা পুনরায় চালু করার অনুমতি দেওয়ারও আহ্বান জানান। 2014 সাল থেকে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে আসা দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজা ভূখণ্ড পরিবর্তন কিংবা হ্রাস করা যাবে না। এ বিষয়ে সুইডেনের অবস্থান দৃঢ়। একই কথা বলেছে ফিনল্যান্ডও। গাজায় মানবিক পরিস্থিতির অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। সামাজিক মাধ্যমে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আলাদাভাবে বলেছেন, গাজায় অবাধ মানবিক পণ্যের প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। মানবিক সাহায্য নিয়ে রাজনীতি করা উচিত নয়। একই সঙ্গে তারা বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুতি একটি যুদ্ধ অপরাধ। গাজাবাসীকে বাস্তুচ্যুত করে কোনো সমাধান আসবে না। যুক্তরাষ্ট্রের নেওয়া বিভিন্ন পদক্ষেপে উদ্বেগ বাড়ছে ভারতের। সর্বশেষ ভারত ভিত্তিক ট্রাভেল এজেন্সিগুলোর মালিক এবং কর্মীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, এই এজেন্সিগুলো জেনে শুনে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের সুবিধা দিচ্ছে। দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রোস এক বিবৃতিতে জানান, অসংখ্য অজ্ঞাত ব্যক্তির ওপর ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের অধীনে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি বলেন, আমরা ট্রাভেল এজেন্সিগুলোর মালিক, নির্বাহী ও সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা অব্যাহত রাখব, যাতে অবৈধ অভিবাসন নেটওয়ার্কগুলো বন্ধ করা যায়।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে টাকা পাঠাতে 5% কর পরিশোধের নতুন আইন পাশ হতে যাচ্ছে। মার্কিন নাগরিক এবং দেশেই যাদের জন্ম তারা এই করের আওতাভুক্ত থাকছেন না। এই পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারত, কারণ ভারত যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স পায়। 2023-24 অর্থ বছরে ভারতে $118.7 বিলিয়ন রেমিটেন্স এসেছে, যার 27.7% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বিলটি এখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পূর্ণাঙ্গ ভোটের অপেক্ষায়। পাশ হলে যুক্তরাষ্ট্রে থাকা প্রায় 45 লাখ ভারতীয় অর্থনৈতিক ও সামাজিক জীবনে এর বড় নেতিবাচক প্রভাব পড়তে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে একটি সম্ভাব্য শান্তি চুক্তির খসড়া নিয়ে কাজ করতে প্রস্তুত। এ চুক্তিতে যুদ্ধবিরতি এবং সংঘাত নিষ্পত্তির নীতিমালা অন্তর্ভুক্ত থাকতে পারে বলে জানান তিনি। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 2 ঘন্টার বেশি সময় ধরে ফোন আলাপের পর সাংবাদিকদের এসব কথা বলেন পুতিন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে কাজ করতে আগ্রহী, যেখানে সংঘাতের নিষ্পত্তির মূলনীতি, চুক্তি স্বাক্ষরের সময়সীমা এবং প্রয়োজনে নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে পারে। এদিকে ফোন আলাপের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে জানান, আলোচনাটি খুব ফলপ্রসূ হয়েছে। রাশিয়া ও ইউক্রেন শিগগিরই যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু করবে। তিনি আরো বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যুদ্ধের অবসান ঘটানো। 2025 সালের শুরু থেকে আলফা ম্যান খ্যাত রুশ মার্কিন প্রেসিডেন্টের মধ্যে একটি তৃতীয় ফোন আলাপ। ক্রেমলিন বলেছে, তুরস্কে সম্প্রতি অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন সরাসরি আলোচনার পটভূমিতে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। 3 দিন আগে ইস্তাম্বুলে 2 পক্ষের আলোচনায় 1000 বন্দী বিনিময়ের চুক্তি হয় এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।